আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাফর সাদিক, লেকচারার অ্যাকাউন্টিং, শ্রীনগর সরকারি কলেজ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক রিটার্ন। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক রিটার্ন দুটো চ্যাপ্টারই আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ছিল, তো ওই একই বিষয়। এখানে দুইটাকে একসাথে মার্চ করা হয়েছে। আগে আমরা আলাদা আলাদাভাবে পড়বো, তারপরে একসাথে মার্চ করব। ক্যাপিটাল বাজেটিংটা কি? ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে ফিনান্স, যেহেতু ফিনান্স রিলেটেড, সো বেসিক্যালি এটা অর্থ সংস্থান। তো এখন অর্থ কিভাবে সংস্থান করা হয়? আমরা অর্থ বিভিন্নভাবে আমরা ইনভেস্ট করে থাকি, বিভিন্ন মেয়াদি, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদী। যেহেতু ক্যাপিটাল বাজেটিং মানে হচ্ছে মূলধন বাজেটিং, তো সেক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী কোনো ক্ষেত্রে আসলে মূলধনটা কতটুকু একটা বাজেটে, একটা প্রজেক্টে কতটুকু মূলধন লাগবে সেই বাজেটটাই করা। সেই মূলধনটা আমার কতদিন পরে ফেরত আসবে, সেই মূলধনের রেট যে আমরা ইনভেস্ট করব সেটার অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন কি থাকবে, তার বর্তমান মূল্য কি, এই সব কিছু বের করে সেখানে টাকা ইনভেস্ট করার প্রক্রিয়াটাই হচ্ছে মূলধন বাজেটিং। তো আমরা মূলধন বাজেটিং পড়তে যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছি, তারপরেও আমরা একটু দেখি যে এখানে মূলধন বাজেটিং, আমি এই অঙ্কে মূলধন বাজেটিং থেকে বিভিন্ন যে সিস্টেম সেটাকে একটা অঙ্কের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমরা অঙ্কটা করলে হয়তো এটা বুঝবো। তো আগে অঙ্কটা দেখি কি লেখা, যে এ কোম্পানি ওয়ান্টস টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, দ্য ইনিশিয়াল আউটলে অফ which is টাকা 50,000. The relevant cash flows of the project is given below. তো একটা প্রজেক্টে ইনভেস্ট করতে হবে 50,000 টাকা, তার ক্যাশ ফ্লো কত আসবে সেটাও আমরা নির্ধারণ করেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে এই রিলেটেড মূলধন বাজেটিং এর কি কি আমরা নিয়ম ব্যবহার করতে পারি। তো দেখি কি লেখা। The company's cost of capital is 14%. Calculate payback period, average rate of return, return on original investment, net present value, internal rate of return, profitability index, net profitability index, payback reciprocal, surplus life, surplus cash inflow, and prove the IRR. আমরা একটা অঙ্কের ভিতরেই সবকিছু করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের কোশ্চেনে আমরা খেয়াল করব কিছু বিষয়, তারপরে আমরা অঙ্কটা করতে যাব। যেহেতু আমাদের কোশ্চেনে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ক্যাশ ফ্লোসটা কি আসলে কি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স না ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো যেহেতু এখানে কোনো ট্যাক্স রেটের কথা বলা হয়নি, তো আমরা ধরে নিচ্ছি এটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হলে আমাদেরকে আর বিফোর ট্যাক্স বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো বের করতে হবে না, আমরা আফটার ট্যাক্স ধরে অঙ্কটা করবো। তো ফার্স্টে যেহেতু পেব্যাক পিরিয়ড বের করতে বলেছে, তো আমাদের যেহেতু অঙ্কটা 4 বছর মেয়াদী অঙ্ক ছিল, তো 4 বছরের সিএফএটি যেহেতু আমরা ধরে নিয়েছি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স লিখলাম। তারপরে যেহেতু আমাদেরকে এখন পেব্যাক পিরিয়ড বের করতে হবে, তো পেব্যাক পিরিয়ড বের করতে গেলে আমাদের কিউমুলেটিভ সিএফএটি লাগে। তো আমরা কিউমুলেটিভ করবো 20,000-এর পরে 15-35, তারপরে 10-45, তারপরে 20-65,000। আচ্ছা, পেব্যাক পিরিয়ড বলতে মূলধন ফেরতকাল। আসলে এখানে বোঝাতে চেয়েছে যে আমি যে মূলধনটা এখানে ইনভেস্ট করব সেটা কত বছরের মধ্যে ফেরত আসবে, লাভ না, মূলধনটা কবে ফেরত আসবে। এটাও কিন্তু ক্যাপিটাল বাজেটের কিন্তু অংশ, যে আমি কখন যদি মূলধন বাজেট করতে যাই, তো আমাকে চিন্তা করতে হবে প্রথমে যে আমার মূলধনটা কখন ফেরত আসবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রফিট। তো এইভাবে আসলে ক্যালকুলেশনগুলো করা হয়। তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করেছি। তো ফর্মুলাটা ইউজ করাতে আমরা লিখছি এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আচ্ছা, এখানে এ হচ্ছে আমরা ধরবো হচ্ছে আমাদের টোটাল এনসি কত ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। এনসি আমাদের ছিল হচ্ছে 50,000 টাকা। তো 50,000 টাকার কাছাকাছি কোন টাকাটা কম আছে সিসিএফএটি সেটা আমরা দেখবো।
45,000 টাকা। তো এটাকে আমরা ধরবো হচ্ছে সি। আর সেই বরাবর যেটা আমার যে বছরটা থাকবে সেটাকে ধরবো আমি এ, বড় হাতের দিয়ে একটু। আর ওর পরবর্তী বছরের যে সিএফএটি, যে সিসিএফএটি বা ইয়ার ধরলাম, তার পরবর্তী বছরের যে সিএফএটি সেটাকে ধরবো আমি ডি। এইভাবে আমরা অঙ্কটা সলভ করে ফেললাম। 3.25 ইয়ার্স মানে 4 বছরের অঙ্কে আমি ধরে নিচ্ছি যে 3.25 ইয়ার্স এর মধ্যে আমার টাকাটা, মূলধনটা আমার ব্যাক করবে, আর বাকি 0.75 ইয়ার্স যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রফিট। যাই হোক, এবার আমরা যাই এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন, আমাদের রিটার্নটা কখন আসবে, রেট অফ রিটার্ন, এটা এভারেজটা কত সেটা আমরা বের করব। এখানে একই কথা, সিএফএটি যেটা আছে আমাদের, সিএফএটি থেকে আমাদের বেসিক্যালি আমাদের এখানে ইএটি লাগবে সূত্রে। আমরা সূত্রটা দেখি আগে। এভারেজ ইএটি, এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। তো যেহেতু ইএটি লাগবে, তো ইএটি বেসিক্যালি হচ্ছে আমার আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে আমাদের সিএফএটি আসে। তো যেহেতু আমাকে এখন আর্নিং আফটার ট্যাক্সটা থাকবে, তাই আমি একটু ব্যাক ক্যালকুলেশন করব। সিএফএটিটা লিখবো, লিখে এখানে ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা বিয়োগ করে ব্যাক ক্যালকুলেশন করে আমি বের করবো হচ্ছে আমার আর্নিং আফটার ট্যাক্স। এই যে আমি এখন আর্নিং আফটার ট্যাক্সটা বের করেছি। যেহেতু এটা যোগ করে সিএফএটি হয় আর্নিং আফটার ট্যাক্সের সাথে, তো ব্যাক ক্যালকুলেশন করতে গেলে বিয়োগ করতে হবে উল্টা, সিএফএটি মাইনাস ডেপ্রিসিয়েশন এই আর্নিং আফটার ট্যাক্স। তো আমার এভারেজ ইএটি তুমি বের করলাম 15,000-এর উপরে 4 দিয়ে ভাগ করলে, যেমন নিচে লিখেও দিয়েছি সব সূত্র, কিভাবে 3,750 টাকা আসলো এখানে। এখন এই এভারেজ ইনভেস্টমেন্টে বের করার সূত্র আছে কি, ডাব্লিউসি প্লাস এসভি প্লাস কস্ট মাইনাস এসভি ইন্টু 2। এই সূত্রটা আপনারা সবসময় ইউজ করবেন। সেটা ডাব্লিউসি মানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এসভি মানে হচ্ছে স্যালভেজ ভ্যালু। সেটা অনেক সময় অঙ্কে থাকতেও পারে, নাও থাকে, যাই করুক না কেন আপনারা এই সূত্রটা ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখানে বের করলাম, যেহেতু কোনো কিছু নেই 000, আর যেহেতু 50,000 টাকা 2 দিয়ে ভাগ করলে 25,000 টাকা। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার এভারেজ ইএটি তো আগের মতোই আমি থাকবে, শুধুমাত্র যেহেতু আমি এটা এভারেজ বের করছি না, আমি টোটাল ইনভেস্টমেন্টে বের করছি রিটার্নটা, তো আমার অরিজিনাল ইনভেস্টমেন্টটা আসবে 50,000, যেটা আমার এনসিও, সেটা আমি লিখলাম। আপনারা খেয়াল করবেন এনসিও আর কস্টের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আছে। কস্ট মানে হচ্ছে আপনার টোটাল কতটুকু টাকা লাগলো, এখানে আমরা 50,000 টাকা লিখেছি যেহেতু আমাদের অন্য কিছু লেখা নাই। কিন্তু যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকতো তাহলে কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান এনসিও। তখন কস্ট হতো 50,000, যদি ধরেন আমরা ধরলাম ওয়ার্কিং ক্যাপিটাল 10,000 যদি থাকতো, তাহলে এনসিও হতো 60,000। তো সূত্রে আমরা যেখানে যেখানে কস্ট দিব সেখানে সেখানে আমরা খেয়াল করবো আমরা যেন এনসিও না লিখে ফেলি, যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকে। তো না থাকলে ওয়ার্কিং ক্যাপিটাল কস্ট সেম টাকা, এর একটু খেয়াল রাখবেন। এরপরে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা পিভি ফ্যাক্টরটা আনবো। এখানে আমাদের অঙ্কে, এই অঙ্কে পিভি ফ্যাক্টর বলে দেওয়া আছে। অনেক ক্ষেত্রে এই যে 14% কস্ট অফ ক্যাপিটাল, অনেক ক্ষেত্রে এইভাবে পিভি ফ্যাক্টর বলে দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে পয়েন্টার দেওয়া থাকবে। পিভি ফ্যাক্টর বের করার সহজ সূত্র হচ্ছে, যেহেতু আমরা একটা টেবিল নিতে পারবো, পিভি টেবিল, তো সেখান থেকে আপনি ইজি বের করতে পারবেন। পিভি অফ টাকা 1 এর যে টেবিলটা আছে, পিভি আইএফ এর একটা টেবিল আছে, তো টেবিলটা আপনারা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবেন, এটা অ্যাপ্রুভড। আর যদি সূত্র ফর্মুলা নিজেরাও লিখতে পারেন, 1/1 পয়েন্ট যত থাকবে, এখানে 14% আছে, তাহলে হবে 1/1.14। তারপর রুট করলে আপনার স্কোয়ার করবেন, 2 দিলে এটা আসবে, কিউব করলে এটা আসবে, 4 দিলে এটা আসবে, অবশ্যই পাওয়ার টু দি পাওয়ার 4 করলে আপনি রেজাল্টটা বের করতে পারবেন। আর এছাড়া যদি মনে হয় যে না, রেজাল্টটা আমি টেবিল থেকে নিতে পারবো, মোবাইল, আপনাদের টেবিলটা আপনারা দুটো ফটোকপি করে নিয়ে যাবেন,
একটা পিভি অফ অ্যানুইটি অফ টাকা 1 আর পিভি অফ টাকা 1। পিভি অফ টাকা 1 এর 14% যেটা থাকবে সেখানে নিচে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টটা লিখে এটা এই পয়েন্টে থাকবে। সো আপনারা ওইখান থেকে ইজিলি বের করতে পারবেন। না যদি মনে করেন যে না আমি ক্যালকুলেটরে করবো, তাহলে 1/1 পয়েন্ট যত থাকবে তত। এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে কিউব, চতুর্থ হচ্ছে পাওয়ার 4 দিলে এগুলো বের হয়ে যাবে। গুণ করলে পিভি পেয়ে গেলেন। তারপরে পিভি থেকে এনসিও বের করলে আপনার আসবে এনপিভি। অনেক সময় এনপিভি কিন্তু মাইনাসে আসতে পারে। আপনার অনেক সময় খেয়াল করি যে মাইনাস আসলে মনে করি যে না আমার মনে হয় অঙ্কটা হয়নি, সেটা না, মাইনাস আসতে পারে। আচ্ছা, এনপিভিটা কি? এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। আপনার বর্তমানে আপনি যেটা ইনভেস্ট করেছেন 50,000 টাকা, সেটা বর্তমান মূল্য কত? সেটা বর্তমান মূল্য হচ্ছে 47,665 টাকা। তার মানে 2,335 টাকা আপনার কমে গেছে। কখন? 4 বছরের পরে। এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তো সেটা আপনারা বের করতে পারেন। আচ্ছা, আইআরআরটা একটু বড় বিষয়, আমি আইআরআর একটু পরে আসছি, আমি বাকিগুলো করে নিই। প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই, পিআই হচ্ছে টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু আপনার কত আসছে, যে আমার পিভি গুলো যেগুলো আসছে সেটা যোগ করলে টিপিভি হয়। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু আর এনসি কত ছিল? 50,000 ইন্টু 100 করলে যে 95। আচ্ছা, প্রফিট নেট প্রফিট ইন্ডেক্স, নেট যেহেতু বলতেছি তাহলে টিপিভি হবে না, হবে এনপিভি নেট। এই যে নেট প্রেজেন্ট ভ্যালু 2,335 টাকা মাইনাস ছিল, 50,000 করলেন। এরপরে পেব্যাক রিসিপ্রোকাল। পেব্যাক রিসিপ্রোকালের সূত্র হচ্ছে এভারেজ সিএফএটি ভাগ এনসিটি 100। এভারেজ সিএফএটি কোনটা? আপনি যে সিএফএটি যেটা লিখেছেন আপনার অঙ্কে যেটা ছিল প্রথম যে, এটা 4 বছরের টাকা আপনি যোগ করে 4 দিয়ে ভাগ করলে আপনার যে এভারেজ চলে আসবে, সেই এভারেজটা আপনি এখানে লিখলেন ভাগ এনসি ইন্টু 100। সারপ্লাস লাইফ, আপনারা বুঝতেই পারছেন সারপ্লাস লাইফটা কি। আমার টোটাল লাইফ কত ছিল? 4 বছর। পেব্যাক পিরিয়ড কত হচ্ছে? 3.75। তাহলে সারপ্লাস লাইফ কত থাকলো? 0.75। সারপ্লাস ক্যাশ ফ্লো, এটাও একই রকম। টোটাল সিএফইটি কত ছিল আপনার? 65,000। এনসিও কত? 50। তাহলে মাঝখানে 15,000 হচ্ছে সারপ্লাস ক্যাশ ফ্লো, যেটা বাকি থাকবে। আচ্ছা, প্রুফ দ্য আইআরআর, এটা করব আমরা আইআরআর এর পর সাথে সাথে। আমরা একটা আইআরআরটা দেখি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আচ্ছা, আইআরআর বের করতে গেলে কিছু ব্যাপার আছে, আপনারা একটা সূত্র অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে আপনাদের খুব ইজি হবে। প্রথমে আপনারা পিভি ফ্যাক্টরটা বের করে নেবেন। পিভি ফ্যাক্টর কি? এনসিও ভাগ সিএফএটি। আমি যে সিএফএটি ভাগ, বুঝতে পারছেন, এবারে সিএফএটি, এবারে সিএফএটি হচ্ছে সিএফএটি কে 4 দিয়ে ভাগ করলে 16,250। এই সিএফএটি কে 4 দিয়ে ভাগ করবেন। আর এনসিও তো আপনার দেওয়াই আছে 50,000, যে নিচে দিয়ে দিচ্ছি 3.08। এই 3.08 একটা পয়েন্ট আপনারা কোথায় পাবেন? আমি লিখে দিয়েছি কোথায় পাবেন। আপনারা, আমি আগেই বলেছি যে আপনারা একটা শিট নিতে পারবেন এক পেজে, সেটা হচ্ছে পিভি আইএফএ টেবিল। এই পিভি আইএফএ টেবিলের ভিতরে আপনারা পিভি 20টা ফটোকপি করে নেবেন। একটা হচ্ছে পিভি অফ টাকা 1, পিভি অফ অ্যানুইটি অফ টাকা 1। তা পিভি অফ অ্যানুইটি টাকা 1 এ আপনারা 3.08 কোথায় আছে, কোথায় খুঁজবেন? 4 বছরের ঘরে, 4 ইয়ার্স এর ঘরে খুঁজবেন। দেখবেন যে এই পয়েন্টটা 11% কাছাকাছি আছে। তো যেহেতু আপনারা এমন একটা বিষয় ধরবেন যে 2 বছর আগে ধরবেন এবং 2 পয়েন্ট আগে ধরবেন এবং 2 পয়েন্ট পরে ধরবেন, এই টেবিলটা করবেন আপনারা একটা। এটা আপনারা পাবেন 11% মধ্যে পাবেন। কোথায় পাবেন? পিভিআইএফএ টেবিলের মধ্যে। কত বছরের মধ্যে? যেহেতু আমার 4 বছর মেয়াদি, 4 বছরের মধ্যে, 4 ইয়ার্স এর ভিতরে। তো যখনই আপনারা এটা খুঁজবেন তখন দেখবেন যে এটা 11, 11 বা 11 এর কাছাকাছি কোথাও আছে। তো আপনারা রিস্ক নেবেন না, কারণ আমার একটা পজিটিভ মান দরকার, নেগেটিভ মান দরকার। তাই আপনারা কি করবেন? 2 ঘর বেশি করে নেবেন, 2 ঘর কম করে নেবেন। যা প্রথম দিকে নেবেন 2 ঘর কম করে, তারপর 2 ঘর বেশি করে। তো যেহেতু 11 কাছাকাছি ছিল, এটা আপনারা খুঁজে দেখেন। তো আমি 9% ধরেছি আর পরে 13% ধরেছি। ধরলে দেখেন আমার একটা প্লাস পয়েন্ট আসছে, একটা মাইনাস আসছে। এটা আমার দরকার, কারণ আয়ের সূত্রের জন্য। আয়ের সূত্র হচ্ছে এ প্লাস সি, সি মাইনাস ডি, বি মাইনাস এ। এ হচ্ছে ধরবেন হচ্ছে আপনি কম পয়েন্ট কত ধরেছিলেন? 9%, সেটা হচ্ছে এ। তাহলে বেশি পয়েন্টটা কি? বি, এই যে। আচ্ছা, কম পয়েন্টের ক্ষেত্রে আপনি দেখেন আপনার কিন্তু একটা প্লাস
একটা সবসময় কম পয়েন্টের ক্ষেত্রে আপনার প্লাসই আসবে, যে প্লাস এনপিভি কোনটা হয়েছে, সি। আর বেশির ক্ষেত্রে কি হয়েছে, মাইনাস, সেটা হবে ডি। এই করলে আপনার 11.68। এখন আর একটা বের করলেন, এটাকে প্রুফ করতে হবে। এটা বেসিক্যালি খুব কম আসে, তারপরে আমাদের শেখানোর জন্য আমি দিয়েছি এখানে। প্রুফ করলেন যে 11.68 কি আসলে কি ঠিক আছে কিনা। কারণ আপনার যদি হয় আইআরআর 11.68, তাহলে আপনার ডিসকাউন্ট রেট ওই 11.68 হবে। তো আপনি আপনার যে সিএফএটি আছে তার সাথে যদি 11.68 যদি আপনি ফ্যাক্টরটা বের করেন এবং ফ্যাক্টর অনুযায়ী যদি আপনি গুণ করেন, তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট 50,000 বা কাছাকাছি আসছে। কাছাকাছি আসলে মনে করবেন আপনার রেজাল্ট 50,000 টাকায় ছিল। তো এনপিভি হচ্ছে টিপিভি আর এনসিও যদি বিয়োগ করে কত হচ্ছে 0। আপনার এনসিও কত ছিল 50 আর টিপিভি কত হচ্ছে 50। এটা তো আপনার যে সিএফএটি থাকবে, সেই সিএফএটির সাথে আপনার যে পিভি ফ্যাক্টর বের হবে আইআরআর এর ইন্টারনাল রেট অফ রিটার্ন, বেসিক্যালি ওইটাই ডিসকাউন্ট রেট থাকে। তো ওটা যখন আপনি গুণ করবেন তখন দেখবেন যে আপনার পিভিটা আসবে। পিভিটা অবশ্যই হবে 50,000 টাকা। অনেক সময় পয়েন্টের জন্য একটু কম বেশি হতে পারে, তো ওইটা কাছাকাছি হলে আপনি 50,000 টাকা এখানে লিখে ফেলবেন, অ্যাডজাস্ট করে দিবেন, এখানে কিছু অ্যাডজাস্ট করে 1, 2 বা 3 মাস হোয়াট এভার আপনি যতটুকু শর্ট হয় এটা অ্যাডজাস্ট করে দিবেন, দিয়ে আপনার এনপিভি বের করে ফেলবেন। তো মূলত ক্যাপিটাল বাজেটিং এ যদি বলেন যে সম্পূর্ণ অঙ্ক কোনটা, তো আমি বলবো এটা সম্পূর্ণ অঙ্ক। এতগুলো হয়তো আপনার 11-11টা পয়েন্ট আপনার পরীক্ষায় আসবে না, 3টা 4টা বা 5টা পয়েন্ট আসতে পারে, কিন্তু আমি একটা অঙ্কে কিভাবে যে সবগুলো প্রমাণ করা যায়, সবগুলো বের করা যায়, সেটার ক্ষেত্রে আমি এটা দিয়েছি। তো আপনারা খুবই ঠান্ডা মাথায় আপনারা ই করবেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলেন, তো আমি বলবো পে ব্যাক থেকে এনপিভি পর্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, আর এনপিভি আইআরআর নিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। হয় এইভাবে আসবে, না হলে এনপিভি আইআরআর সহ আসবে, বা পে ব্যাক থেকেও আইআরআর আসতে পারে, তবে ভিতরে হয়তো অন্যান্য কিছু নাও করতে বলতে পারে। তো সেক্ষেত্রে এনপিভি থাকলে অবশ্যই আপনার কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, না হলে আপনি এনপিভি বের করবেন কিভাবে, তো খেয়াল করবেন। আর ভালো করে খেয়াল করবেন ক্যাশ ফ্লোটা আপনার কি সিএফইটি দেওয়া না সিএফবিটি দেওয়া। যদি ট্যাক্স রেট থাকে এটা সিএফবিটি হবে। সিএফবিটি হলে কিভাবে সিএফইটি তে কনভার্ট করতে হবে আমরা নেক্সট অঙ্কে এটা দেখব। আর যদি নর্মালি থাকে যে না কোনো ট্যাক্স রেট নাই, তাহলে তো আমরা ধরেই নিয়েছি এটা সিএফইটি এবং সেটা অনুযায়ী আমরা অঙ্কটা করেছি। তো মূলত এই হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর একটা অঙ্ক, ম্যাথ। তো আপনারা খুব ভালোভাবে এটা করবেন, পরীক্ষায় এখান থেকে একটা অঙ্ক আসবেই, আর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অবশ্যই আসবে। তো ভালোভাবে আপনারা অঙ্কটা দেখবেন, আর অবশ্যই ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।